কেমন আছো সবাই? আবার প্রতি সপ্তাহের মতো আমরা সেকেন্ড ইয়ারের টেডোফাইটস ক্লাসের জন্য আবার তোমাদের সামনে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের কাউকে আমি এখনো পর্যন্ত লাইভে দেখতে পাচ্ছি না। যদি কেউ থাকো, লাইভে থাকো, তাহলে একটু আমাকে একটু রেসপন্স করবা। এখান থেকে একটু কমেন্ট করো বা রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আমার লাইভ সফলভাবে শুরু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি দুইজন বোধহয় অলরেডি লাইভে চলে এসছে। তারপরেও তোমরা একটু কমেন্ট করো, আস্তে আস্তে আমি জানি আরও অনেকেই আসবে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা একটু আহ, আহ, এই করোনা পরিস্থিতিতে যেহেতু পুরা বিশ্ব বিপর্যস্ত, এই সংক্রান্ত দুই একটা বিষয় আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো যে মহামারী যখন আসে, পৃথিবীর ইতিহাস যখন আমরা দেখি, তখন সেই মহামারীতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়, সেই পদক্ষেপগুলো নিতে নিতেই দেখা যায় যে অনেক সময় অনেক বেশি পরিমাণে মানুষে মারা যায়, মানে আমার মানুষ মারা যাওয়ার নজির আছে। কিন্তু এবার প্রথম থেকেই যেহেতু পরীক্ষা ব্যবস্থা, তারপরে জীবাণুটার আচরণ, সব কিছু অনেক কিছু যেহেতু প্রথম থেকেই অনেকাংশেই জানা ছিল, সেই কারণে তারপরেও ব্যবস্থাপনা নিতে এবং এসে একটু পরীক্ষামূলক ব্যবস্থাপনার কারণে প্রথম দিকে অনেক মানুষ হয়তো বা একটু বেশি মারা গেছে। আর সে বর্তমানে সব দেশেই কম বেশি মৃত্যুর হার অনেক কমে এসছে। এখন আমরা আশা করব যে খুব শীঘ্রই যেন এই আক্রান্তের হার যেটাই হোক, মৃত্যুর হার যেন একেবারে ন্যূনতম পর্যায়ে যে পৌঁছায়, মৃত্যুর হার যেন জিরোর কোঠায় চলে আসে। যদিও মৃত্যুর হার এখন 1% কি তার একটু বেশি, কিন্তু আমরা চাই যে এটা যেন জিরোর কোঠায় চলে আসে। চলে আসলেও তখন আর এই রোগটা তো ভয়াবহ থাকবে না। তোমরা যারা বোটানির স্টুডেন্ট বা বায়োলজি স্টুডেন্ট, তারা কিন্তু কম বেশি জানো মিউটেশনের বিষয় সম্পর্কে, তোমাদের ভালো ধারণা আছে। তো প্রত্যেকটা জীবেরই কিন্তু বংশ পরম্পরায় ধীরে ধীরে মিউটেশন হয়, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হইতে পারে, মিউটেশন হয়। তাহলে প্রত্যেক জীবের যেহেতু হয়, যদিও ভাইরাস পুরাপুরি জীব না, তারপরেও কিন্তু ভাইরাসের যেহেতু জিন আছে, তাই জিন থাকলেই সেখানে জেনেটিক্যাল গঠনগত পরিবর্তন আসতেই পারে এবং আসেও। ভাইরাসের মিউটেশন হয়, এটা ভাইরাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তা সেই হিসাবে ধারণা করা যেতে পারে যেহেতু 6 মাস আগে, 6 মাসেরও বেশি হবে, হয়তো বা 7 মাস মতো আগে হয়তো বা পৃথিবীতে এই ভাইরাসটা বিবর্তনের মাধ্যমেই কিন্তু, অর্থাৎ মিউটেশনের মাধ্যমেই হয়তো বা এইটার আবির্ভাব ঘটছে। এবং এই 7 মাসে যথেষ্ট মিউটেশন হয়েছে এই ভাইরাসটার। তার প্রমাণ বিভিন্ন জায়গায় যখন জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে, তখন কিন্তু ভাইরাসদের মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে, যে বিভিন্ন ভিন্ন ভিন্ন কোনো না কোনো জায়গায় ভাইরাসের মধ্যে পরিবর্তন আছে একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পলের মধ্যে। তো সেই কারণে ধারণা করা হচ্ছে যে যথেষ্টবার তাদেরকে মিউটেশন হয়েছে, এবং সেটাই স্বাভাবিক। বিজ্ঞান সেটাই বলে, ভাইরোলজি সেটাই বলে, যে ভাইরাসে কী হবে, বংশ পরম্পরায় বিবর্তন হবে। এখন তাদের বংশ যদি হিসাব করে দেখো, তাহলে একটা কিছু ভাইরাস যদি একজন একজন পেশেন্টের শরীরে প্রবেশ করে, তাহলে তার শরীরের মধ্যেই যে 10 দিন বা 14 দিন যে কয়দিনই থাক, সেই কয়দিনে তার যে কত জেনারেশন হয় তার কিন্তু হিসাব নাই। আর আমরা জানি জেনারেশন বাই জেনারেশন কি হয়, হলো মিউটেশন হয়। তাহলে একজনের শরীরের মধ্যে অনেকগুলা কি অনেকবার কি হচ্ছে, তাদের বংশবৃদ্ধি হচ্ছে, মানে অনেকগুলা জেনারেশন তৈরি হচ্ছে। তারপর তার থেকে যখন আর একজন ব্যক্তির শরীরে যাচ্ছে, সেখানে কি আবার অনেকগুলা বংশধর তৈরি হচ্ছে, অনেকগুলা জেনারেশন তার শরীরে তৈরি হচ্ছে। তো এইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে আজ হলো যদি 6-7 মাস, এখানে হয়তো বা হাজার হাজার বার, তার থেকে লক্ষ বারও হয়তো বা তাদের কি হয়েছে, তাদের প্রজন্ম পর প্রজন্ম এসছে, লক্ষ প্রজন্ম হয়তো বা এতদিনে হয়ে গেছে, লক্ষ জেনারেশন হয়ে গেছে। তো এই লক্ষ জেনারেশনে অবশ্যই কি মিউটেশন হয়েছে, সেটার তো প্রমাণ পাওয়াই যাচ্ছে জিনোম সিকোয়েন্সিং করলে। তো এই মিউটেশনটা পজিটিভ দিকে হইতে পারে, নেগেটিভ দিকেও হইতে পারে। ধারণা করা হচ্ছিল প্রথম দিকে যে মিউটেশনগুলো হচ্ছিল, সেটা ছিল আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু ভাইরাসের জন্য কি ভালো, কারণ ভাইরাসকে আরও শক্তিশালী হচ্ছিল, সে আক্রমণের ক্ষমতা আরও বেশি অর্জন করছিল, ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা আরও বেশি তার ছিল। কিন্তু মোটামুটি এখন দেখা যাচ্ছে যে ধীরে ধীরে হয়তো বা তার এই আক্রমণের ক্ষমতাটা ঠিকমতো থাকলেও
এই ধ্বংস বা বিনাশী যে চরিত্র, সেই চরিত্র যথেষ্টই কি ম্লান হয়েছে, বেশ যথেষ্টই কি দুর্বল হয়েছে সেটা ধ্বংসযজ্ঞের ক্ষেত্রে। তার প্রমাণ দেখো, বাংলাদেশে এখন যত মানুষ আক্রান্ত হচ্ছে তার অধিকাংশ মানুষেরই কিন্তু কোনো সিমটম থাকছে না। তোমরা যদি এখন দেখো, পরিচিত তোমাদের মধ্যে যদি কেউ থাকে, যেমন আমার পরিচিতই আমি অন্তত 20 জনের কথা বলতে পারি পরিচিত যারা আক্রান্ত, তাদের কারোরই কোনো সিমটম নাই। হয়তো 2 জনের পরিচিত 2-3 জনের কথা বলতে পারি, তাদের হলো হালকা সিমটম, মানে শুধুমাত্র কি একটু গায়ে ব্যথা, একটু জ্বর, এইটুকু দেখা দিচ্ছে। আর বাকি যে 18 জন, তাদের কোনো সিমটমই নাই, মানে জ্বরও নাই তাদের, স্বাভাবিকভাবেই তারা ঘুরে বেড়াচ্ছে। এখন বলতে পারো স্যার, তাহলে তারা পজিটিভ হলো কিভাবে বা টেস্ট করলো কেন? কারণ তাদের সাথে যারা ছিল তাদের মধ্যে যখন জ্বরের লক্ষণ দেখা দিয়েছিল টেস্ট করছিল, তাই আইসোলেশনে নেওয়ার জন্য তাদেরকেও টেস্ট করা হয়েছিল। আইসোলেশনে নিয়ে বা হোম কোয়ারেন্টাইনে নিয়ে তাদেরকেও টেস্ট করা হয়েছে এবং তারাও পজিটিভ এসছে। তো সেই কারণে আসলে বলা যেতে পারে যে এত সংখ্যক মানুষ যদি আক্রান্ত হয় কিন্তু কোনো সিমটম না দেখা দেয়, এমনকি গলায় ব্যথা পর্যন্ত হচ্ছে না, যেটা কিন্তু প্রথম দিকে বারবার বলা হচ্ছিল যে করোনার উল্লেখযোগ্য হলো কাশি থাকবে, শুকনা কাশি, গলায় ব্যথা হবে, আর যদি একটু মানে খারাপ পর্যায়ে চলে যায় তাহলে শ্বাসকষ্ট হবে। তার মানে আগে কিন্তু কাশি, গলায় ব্যথা কিন্তু এটা একদম কমন ছিল, শুধু জ্বর থাকলেও কিন্তু তাকে বলা মানে করোনা হিসাবে ধরা হচ্ছিল না। আর এখন দেখো জ্বরও নাই কিন্তু তারপরেও কি সে করোনার পেশেন্ট হিসাবে এস্টিমেটেড হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা বা ধরতে পারি যে হয়তোবা ভাইরাসটা কিছুটা হলেও বিনাশী ক্ষেত্রে কিছুটা হলেও সে দুর্বল হচ্ছে। ঠিক আছে, আক্রান্ত করার ক্ষেত্রে আক্রমণ করার যে বৈশিষ্ট্যটা সেটা এখনও অটুট আছে বা হয়তো বা আরও পাওয়ারফুল হইতে পারে, কিন্তু এই যে ধ্বংসযজ্ঞ চালানো অর্থাৎ একেবারে ডিস্ট্রয় করে ফেলা আমাদের লাংকে, সেই ক্যারেক্টারিস্টিক্স থেকে হয়তো বা অনেকখানি হলো তার পরিবর্তন হয়েছে। এইটা আমরা এই আপাতভাবে হয়তো বা হিসাব করতে পারি, তবে সবই হলো গবেষণার বিষয়, আমরা সাধারণভাবে বললে তো আর হবে না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আর আমারও যেহেতু মাস্টার্সে মাইক্রোবায়োলজি মেজর সাবজেক্ট ছিল, ভাইরোলজি নিয়ে মোটামুটি আমার স্টাডি আছে, মাস্টার্স লেভেলে ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আমি পড়াইছি। সব মিলায় আমার কাছে মোটামুটি কিছুটা ধারণা আমার এই ভাইরাস সম্পর্কে আছে। সেই হিসাবে এবং পারিপার্শ্বিক যে বিষয় নিউজগুলো সব বিশ্লেষণ করে আমার কাছে এটা মনে হয়েছে। তা দেখো, উদ্দেশ্যবিহীন কোনো কিছুই কিন্তু সাস্টেইন করে না। তা আমাদেরও এখন একটা উদ্দেশ্য অর্থাৎ একটা টার্গেট করে নিতে হবে যে হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আমরা এখন ধরে নিব যে অবস্থা, যদি এখন এই 6 মাসের মাথায় সে যদি এমন দুর্বল হয়ে আসে, তাহলে ধারণা করা যেতে পারে যে আর 3 মাস পর হয়তোবা সংক্রমণের ক্ষমতা সে হারাবে না, সংক্রমণ করতে থাকবে, কিন্তু তার এই ধ্বংসাত্মক বা বিনাশী যে রূপটা সেটা অনেকাংশেই কমে আসবে, যেটা ম্যানেজেবল হবে বলে আমি মনে করি। তা সেইভাবে আমরা 2-3 মাসের একটা টার্গেট নিয়ে আমরা এখন পরিকল্পনা করতে পারি যে এতদিন তো আমরা ঘরবন্দি থাকলাম, আরও 2-1 মাস আমরা সেইভাবেই নিজেদেরকে প্রস্তুত করব, মেন্টালি আমাদেরকে সেট আপ করবো এবং সেইভাবেই আমরা আস্তে আস্তে আগাবো। এবং ভ্যাকসিনের কথা যদি বলি, তাহলে 3 থেকে 4টা ভ্যাকসিন বোধহয় এখন এই ট্রায়ালের চূড়ান্ত পর্যায়ে আছে। তো এরকম কোনো একটা ভ্যাকসিন হয়তো বা 2-3 মাসের মধ্যে চলেও আসতে পারে, চলে আসলেও হয়তো বা আমাদের কাছে সহজলভ্য হইতে হইতে আরও সময় লাগবে, কিন্তু আসলে তো একটু আমরা মেন্টালি যথেষ্ট কি একটু হব যে মানে স্ট্রং হব যে না, আমাদের হাতে এখন অস্ত্র আছে, মানব জাতির কাছে অস্ত্র আছে, এই অস্ত্র একসময় আমার কাছেও আসবে। এবং ভ্যাকসিন যেখানেই তৈরি হোক ইনশাল্লাহ আমরা অনেক দ্রুতই সেই ভ্যাকসিন পেয়ে যাব। তবে 18 কোটি মানুষের জন্য ভ্যাকসিন পাওয়া এবং সেই ভ্যাকসিন প্রয়োগ করা সেটা সময় সাপেক্ষ বিষয়। তবে তারপরেও ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে রহমত করবে এবং আশা করি যে যদি ভ্যাকসিন আসে অতি দ্রুতই আমরা হয়তো বা পাবো। তো সব মিলায়ে আমরা হতাশ হব না, তোমাদেরকে আবার মানে অনুরোধ করছি বা বলার চেষ্টা করছি যে আমি এত কথা বললাম মূলত এই কারণে যে আমরা যেন হতাশ না হই, আমরা আশা রাখবো এবং এইভাবে 2 মাস করেই হয়তোবা আমরা একটা পরিস্থিতি বিবেচনা করতে করতে একসময় দেখবা যে আমাদের সেই কাঙ্ক্ষিত মাসটা কিন্তু এসে যাবেই। যদি ইতিহাস দেখো, প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই কিন্তু এমন হয়েছে, কোনো রোগী বা কোনো একমাত্র স্প্যানিশ ফ্লু শুধুমাত্র দীর্ঘদিন ছিল,
3 বছর তার হিসাব, তার মধ্যেও প্রথম বছরেই সে কিন্তু চলে গেছিল, প্রথম বছরেই চলে গেছিল। কিন্তু মানুষের অসচেতনতা বা এটা নিয়ে একেবারে কেয়ারলেস, প্লাস সেই যুদ্ধ টুদ্ধ অনেকগুলা কারণে কি হয়েছিল, সেটা আবার দ্বিতীয় দফায় আবার ফিরে এসেছিল। কিন্তু প্রথম দফায় 1 বছরের মধ্যেই, 1 বছরেরও কম সময়ে কিন্তু সেই ভয়ঙ্কর যে স্প্যানিশ ফ্লু সেটা কিন্তু চলে গেছিল, গিয়ে পরবর্তীতে এসে আবার তখন ম্যানেজমেন্টটা অত ভালো হয় নাই, ওয়ার্ল্ডের যে ম্যানেজমেন্ট ছিল অত ভালো হয় নাই, যে কারণে পরবর্তীতে আবার আরও প্রায় প্রায় 2 বছর মতো ছিল। কিন্তু দ্বিতীয় বছরটা একটু বেশি ভয়ঙ্কর ছিল, পরে আস্তে আস্তে সেটাও দুর্বল হয়ে গেছিলো। তো সেই হিসাব করলে তুমি যদি এখন পোলিওর কথা বলো, প্লেগ, যাদের যেসব মহামারী এসছে বা এই যেগুলো এই যে ভাইরাল ডিজিজগুলো এইভাবে ব্যাপক হারে ছড়াইছে, সেইগুলো যদি তুমি হিসাব করে দেখো, তাহলে সাধারণত দেখা গেছে সেইগুলো 1 বছরের বেশি, ম্যাক্সিমামই হলো 1 বছরের বেশি টিকে নাই। তা যাক, সার্স মার্স তাদেরই তো জাত ভাই এই করোনা, মানে সার্স মার্সও তো করোনা ভাইরাস, অর্থাৎ কোভিড-19 যেটা, SARS-CoV-2 যেটা, সেটা তো সার্সদেরই কি বিবর্তিত অবস্থা বলে ধারণা করা হয়। সেই সার্সও কিন্তু বেশি দিন টেকে নাই, মার্সও কিন্তু বেশি দিন টেকে নাই। তা যাক, এই কারণে আমাদেরকে হোপ রাখতে হবে, অবশ্যই আমরা আশাবাদী থাকবো এবং একটা এই সে টার্গেট আমরা সেট আপ করে, মেন্টাল সেট আপ সেইভাবে নিয়ে আমরা ধীরে ধীরে সেভাবে আগাবো। এবং একটাই কথা, হতাশ হওয়া যাবে না এবং ভয় পাওয়া চলবে না। আমরা যদি ভয় পাই তাহলেই কিন্তু কি হবে, আমরাই উল্টা আরও কি সাইকোলজিক্যালি ইল হয়ে যাব, হতাশ হয়ে গেলে ইল হয়ে যাব। ওকে, পৃথিবীতে এমন সমস্যা এসছে, উত্তরণ হবে। 71-এ কি আমাদের থেকেও ভয়াবহ অবস্থা, আমরা যে অবস্থা ফেস করছি তার থেকে অনেক বেশি ভয়াবহ অবস্থা 71-এ যারা ছিল, যে আমার বাবারা, চাচারা, তারা কিন্তু ফেস করে এসছে। কারণ তারা তো ঘরে থেকেও নিরাপদ ছিল না, বরং ঘরের মধ্যে থাকলেও কি তাদের কি জীবন বিপন্ন হচ্ছিল। এবং সেই বিপন্ন তো আর এই বিপন্ন না, সেখানে তোমার রক্তপাত, নৃশংসতা, মানে অস্বাভাবিক সেই দিনগুলা তোমরা চিন্তা করতে পারো যে হলো মাত্র কত, 9 মাস, মানে আমরা যদি বলি মার্চ থেকে ডিসেম্বর, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 9-10 মাস যাই বলি না কেন, এই যে এই সামান্য টাইম, অর্থাৎ 1 বছরেরও কম সময়ে আমরা দেখতে পাইছি যে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করছেন। আর সেই হিসাবে যদি আমরা সেই সময় যদি সেই দিনগুলা, তাইলে কতটা ভয়াবহ ছিল চিন্তা করে দেখো। তখনও কিন্তু মানুষ আশা রাখছে, সেই আশা নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকছে, এবং একদিন কিন্তু তাদেরও সেই স্বাধীনতা, সেই 16 ডিসেম্বর এসছে, স্বাধীনতার সূর্য উদয় হয়েছে। তো সেইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এইটা তো একেবারে নগণ্য একটা বিষয়, একেবারে নগণ্য বিষয়। আমরা যদি দেখি যে এই করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়ে যত মানুষ মারা যাচ্ছে, তার থেকে 1 বছরে দেখা যায় যে আমরা যদি এই পরিসংখ্যান ঠিক থাকে, তাহলে 1 বছরে সড়ক দুর্ঘটনায় তার থেকে অনেক বেশি মানুষ কিন্তু মারা যায় আমাদের দেশে। সেটা যদিও কাম্য না, সেটার সাথে তুলনা করে আসলে সুখী হওয়ার কোনো কারণ নাই, কিন্তু মোটামুটি সেইটা তো আমাদের দেশে চলছে, বা অনেক দেশেই, শুধু আমাদের দেশ না, অনেক দেশেই এরকম হচ্ছে, ক্যান্সারে অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই সব মিলায় দেখা যাচ্ছে কি যে ওইভাবে হিসাব করলে, সেই আমরা যদি 71-এর সাথে কম্পেয়ার করি, তাইলে কিন্তু এই এই সমস্যাটা 71-এর সাথে একেবারেই কিছু না। তো যাই হোক, এই জন্য হতাশ হওয়া চলবে না। তখন আমাদের বাবারা, আমাদের চাচারা হতাশ হয় নাই, তারা মনোবল ধরে রাখছিল বিধায় তারা কিন্তু আবার সুন্দরভাবে আবার জীবনযাপন করার আবার স্পিড পাইছে, তারা সুন্দরভাবে আবার জীবনটা কিন্তু গড়ছে। তা যাই হোক, মানুষের জীবনে বিপর্যয় আসতেই পারে, এবং সেই বিপর্যয়ে আমরা হতাশ না হয়ে যদি দৃঢ়ভাবে মনোবলটা দৃঢ় রাখি, তাহলে সেই তাহলে সেই দুর্যোগটা হলো কাটিয়ে উঠতে আমাদের জন্য সুবিধা হয়। তো যাক, অনেক কথা বললাম যেগুলো আসলে আমাদের সিলেবাসভুক্ত ছিল না, বাট আমার কাছে মনে হয়েছে এই সময়কার জন্য খুবই জরুরি কিছু কথাবার্তা ছিল, আমার মনে যেটা উপলব্ধি হয়েছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওকে, তাহলে এখন আর সিলেবাস বহির্ভূত আর কথা না, এখন আমরা যে কথাগুলো বলবো সেটা হলো পুরাপুরি সিলেবাসভুক্ত কথা বলবো। তাহলে লাস্ট ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা বোধহয় সাইলোটাম নামে একটা টেরিডোফাইটসের বাহ্যিক গঠন আমরা পড়ছিলাম, মনে আছে? যে সাইলোটামের 2 ধরনের কাণ্ড থাকে, একটা হলো রাইজোম অর্থাৎ ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, আর একটা হলো বায়োবিয় একটা কাণ্ড। তাহলে রাইজোম আর বায়োবিয় কাণ্ড, এমন 2 ধরনের কাণ্ড নিয়ে সাইলোটাম গঠিত। সাইলোটামে তেমন পাতা থাকতে দেখা যায় না, তবে পাতার মতোই
শল্কবৎ কিছু অংশ দেখা যায়, যেটাকে আমরা শল্কপত্র বলে থাকি। ওকে, আবার রাইজোমে কি সিনানজিয়াম থাকে, এইগুলো আমরা শুনছিলাম, জানছিলাম। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় হবে সেটা হলো, গত ক্লাসে যেহেতু আমরা সাইলোটামের বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যেটা করব সেটা হলো সাইলোটামের অন্তগঠন নিয়ে আমরা আলোচনা করব। অন্ত মানে কি, ভেতর, আর গঠন তো জানি ভেতরের গঠন, অর্থাৎ আমরা তার অ্যানাটমিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখন প্রশ্ন যে এই সাইলোটামের অ্যানাটমি আমরা কোন জায়গা নিয়ে, অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স কোথা থেকে আমরা আলোচনা করব, রাইজোম নাকি বায়বীয় কাণ্ড? যেহেতু বায়বীয় কাণ্ডের পরিমাণ বেশি, তাই আমরা বায়বীয় কাণ্ড নিয়েই আজকে তার অন্তগঠন অর্থাৎ অ্যানাটমিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স সেইগুলা নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কি হচ্ছে, যে সাইলোটামের বায়বীয় কাণ্ডর অন্তগঠন। ওকে, এতটুকু আজকে আমরা যদি ডিটেলে স্টাডি করতে পারি, তাহলে মনে করব যে না, আমরা বেশ অনেকখানি স্টাডি করলাম। ওকে, তাহলে এই বায়বীয় কাণ্ড নিয়ে বা যে কোনো কাণ্ড বা যে কোনো মূল বলো কাণ্ড বলো যাই হোক, সেইটার যদি অন্তগঠন আমাদের স্টাডি করতে হয়, তাহলে আমাদের টিস্যু সম্পর্কে একটু ধারণা রাখতে হয়। কারণ আমরা ভেতরে যে অন্তগঠনগত যে ক্যারেক্টারিস্টিক্স, সেখানে শুধু টিস্যুই পাই, নানান টাইপের টিস্যু দিয়ে মূলত এই সে সাইলোটাম বলো বা অন্য যে কোনো ধরনের টেরিডোফাইটস বলো বা নগ্নবীজী উদ্ভিদ বা বৃতবীজী উদ্ভিদ, যে যারাই হোক না কেন, যখনই তাদের ভেতরের গঠন আমরা দেখি, সেই ভেতরের গঠন মূলত টিস্যু দিয়েই হয়। তাহলে সেই টিস্যু সম্পর্কে একটু ধারণা তো আছে তোমাদের, আমি জানি, তারপরে আমি একটু মনে করাই দিব। তাও সাধারণত দেখা যায় কাণ্ডের মধ্যে কি পার্মানেন্ট টিস্যুটাই থাকে, অর্থাৎ আমরা জানি টিস্যু বিভাজনের উপর ভিত্তি করে দুই প্রকার, ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু, অর্থাৎ মেরিস্টেমিক টিস্যু আর পার্মানেন্ট টিস্যু। তো এই পার্মানেন্ট টিস্যু দিয়েই মূলত কিন্তু ভেতরটা গঠিত হয়, অন্তগঠন। অর্থাৎ আমরা যদি এখন সাইলোটামের বায়বীয় কাণ্ডের অন্তগঠন দেখি, তাহলে সেখানে সব আমরা কি পাবো, সব আমরা যদি আমরা শীর্ষস্থ না দেখি, তাহলে যদি সাধারণ একটা শাখা যদি ই করে প্রস্থচ্ছেদ করে দেখি, তার অন্তগঠন দেখি, তাহলে সেখানে আমরা সব পার্মানেন্ট টিস্যু পাবো। সেই পার্মানেন্ট টিস্যুগুলা কেমন টাইপের হয় সেইগুলা নিয়ে আগে আমরা একটু ধারণা নিয়ে রাখি, তারপরে আমরা অন্তগঠনে যাই। তোমরা সবাই বোধহয় এসএসসি লেভেলেই বোধহয় পড়ে এসছো টিস্যুর প্রকারভেদ। পার্মানেন্ট টিস্যু হলো সে দেখা যায় প্রধানত 3 প্রকার, তোমরা শিখে আসছো। সেটা কি, এক ধরনের পার্মানেন্ট টিস্যুকে আমরা বলে থাকি হলো প্যারেনকাইমা, আরেক ধরনের পার্মানেন্ট টিস্যু হলো কোলেনকাইমা, আরেক ধরনের পার্মানেন্ট টিস্যুকে আমরা বলে থাকি হলো স্ক্লেরেনকাইমা। মনে আছে? ওকে, তাহলে আমরা সেই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা নিয়ে একটু সাধারণ আলোচনা করে নিই, তাহলে আমাদের এদের গঠন বুঝতে সুবিধা হবে। তাহলে প্যারেনকাইমা টিস্যুর কোষগুলার যে বৈশিষ্ট্য আমরা জানি, একগুচ্ছ কোষ একই উৎসস্থল থেকে উৎপত্তি লাভ করে যদি একই কাজ সম্পন্ন করে, তাহলে সেই কোষের গুচ্ছকে আমরা বলে থাকি টিস্যু। তাহলে এখানে দেখো, আমি এখানে আরো আছে, মনে করো এক গুচ্ছের মধ্যে আমি 3টা কোষকে দেখাইছি। এইটা হলো পার্মানেন্ট, এইটা হলো এই কোষগুলো বিভাজিত হয় না, তাই এটা কি পার্মানেন্ট টিস্যু। আর যে সকল পার্মানেন্ট টিস্যুর কোষ প্রাচীর সমভাবে পুরু, অর্থাৎ তুমি যেখানে যাবা সেখানেই দেখবা পুরু, সমান পুরু। দেখো, তাহলে এদের সেল ওয়াল সব জায়গায় প্রায় সমানভাবে পুরু হবে, এবং দেখা যাবে কোষ জীবিত হবে, বড় কোষ গহ্বর থাকবে, নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় হবে এবং একদিকে একটু চাপা হবে। তাহলে এমন কোষের গুচ্ছকে আমরা সাধারণত প্যারেনকাইমা টিস্যু বলি। এবং প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো সাধারণত অনেক সময় ডিম্বাকার হয়, যে কারণে আন্তঃকোষীয় ফাঁক থাকতে দেখা যায়। এখানে আমি যে গ্রিন কালার দিয়ে যে অংশটুকু দেখাবো, এইটা হলো আন্তঃকোষীয় ফাঁকা। তাহলে এইভাবে আন্তঃকোষীয় ফাঁকাও কিন্তু থাকে প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে। তাহলে আমরা প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে মেন যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা একটু মনে রাখলাম। সেটা হলো এদের নিউক্লিয়াস অপেক্ষাকৃত অন্যান্য পার্মানেন্ট টিস্যুর তুলনায় বড় হয়, কোষ গহ্বর থাকে মোটামুটি বড় সাইজের, সাধারণত একটা। তারপর কোষ প্রাচীর, সব থেকে বড় ক্যারেক্টারিস্টিক্স হলো কোষ প্রাচীর সমভাবে পুরু হয় এবং সাধারণত টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে দেখা যায়। এইটা হলো প্যারেনকাইমা টিস্যুর অন্যতম বৈশিষ্ট্য। এখন আমরা পড়তে গেলে এই সাইলোটামের যে ক্যারেক্টারিস্টিক্স বা তার যে অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, বা আমরা যদি বলি অন্তগঠন যদি আমরা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে
প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা টিস্যুই আধিক্যই আমরা এখানে দেখব। তাই আপাতত কোলেনকাইমার দিকে আমরা যাচ্ছি না, আমরা একটু স্ক্লেরেনকাইমা টিস্যু কেমন হয় দেখে নিই। স্ক্লেরেনকাইমা টিস্যু হলো মৃত, সাধারণত ষড়ভুজাকৃতির সম একই রকম কোষ দিয়ে তৈরি। খেয়াল করো, এই হলো স্ক্লেরেনকাইমা টিস্যুর তিনটা কোষকে আমি দেখাইলাম। এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ষড়ভুজাকৃতির হয় এবং এদেরও কিন্তু কোষ প্রাচীর সমভাবে পুরু, যেটা কোলেনকাইমার ক্ষেত্রে ভিন্ন। তাহলে এইটার ক্ষেত্রে এদের কোষ প্রাচীরগুলা সমভাবে পুরু, কিন্তু কিন্তু সমস্যা কি? সমস্যা হলো অর্থাৎ এই প্যারেনকাইমাস থেকে তাইলে তার পার্থক্য কোথায়? কোষের শেপগুলা একটা, তার থেকে বড় পার্থক্য হলো এই স্ক্লেরেনকাইমা টিস্যুগুলা কিন্তু মৃত, তার মানে এদের ভেতরে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছুই নাই, পুরাপুরি কি মৃত। তার মানে না থাকলে, যখনই প্রোটোপ্লাজম থাকে না তখন সেই কোষগুলোকে আমরা বলি মৃত কোষ। তাহলে শুধুমাত্র কোষ প্রাচীর সর্বস্ব কোষ দিয়ে এই স্ক্লেরেনকাইমা টিস্যু গঠিত এবং কোষগুলো যে বললাম ষড়ভুজাকৃতির হয়। আর দেখো, একটা কোষ আর এক কোষের মাঝে কিন্তু কোনো কোষ অবকাশ বা এই যে আমরা যেটারে বলি কি বলে, এই যে মাঝে মাঝে দেখো কোনো ধরনের কোনো ফাঁকা জায়গা নাই, অর্থাৎ আন্তঃকোষীয় ফাঁকা নাই। তাহলে এই হলো প্যারেনকাইমা আর কোলেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা টিস্যুর গঠন আমরা একটু বুঝে নিলাম। কারণ আমরা যখন এই অন্তগঠন বুঝবো, এই যে কি বলে সাইলোটামের কাণ্ডের অন্তগঠন বুঝবো, তখন এই প্যারেনকাইমা এবং কোলেনকাইমা টিস্যুর বিষয়টা আসবে। তাহলে আমরা মোটামুটি বোধহয় প্যারেনকাইমা টিস্যু এবং স্ক্লেরেনকাইমা টিস্যু কেমন হয়, তাদের বৈশিষ্ট্য কি জেনে গেলাম। ওকে, এবার আমরা আরও যেটা পাবো সেইটা হলো ভাস্কুলার বান্ডল। তো ভাস্কুলার বান্ডল কি? যে টিস্যুর মাধ্যমে, যে টিস্যু কোনো কিছুকে পরিবহন করে সেটারে আমরা জানি, সেটাকে বলা হয় পরিবহন টিস্যু। আর পরিবহন টিস্যু আমরা জানি দুই প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। আর জাইলেম আর ফ্লোয়েমেরকে একত্রে আমরা বলে থাকি হলো, দুইটার বান্ডেলকে আমরা বলে থাকি হলো ভাস্কুলার বান্ডেল। তার মানে জাইলেম একটা ভাস্কুলার টিস্যু, ফ্লোয়েম একটা ভাস্কুলার টিস্যু। আর ভাস্কুলার টিস্যুগুলা মিলে যে বান্ডেল তৈরি করে সেটারে আমরা বলি ভাস্কুলার বান্ডেল। তাহলে এবার এখানে আমাদের একটু জানতে হবে জাইলেম টিস্যুতে কি কি থাকে। খেয়াল করো, জাইলেম টিস্যু আমরা যদি বলি এই অর্থে, তাহলে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম নামে বিশেষ দুইটা অংশ আমরা জাইলেম টিস্যুতে থাকতে দেখি। আরও কিছু আছে ফাইবার যেগুলো আছে, সেইগুলোর দিকে আপাতত যাব না, কারণ তোমরা সেগুলো ডিটেল স্টাডি করছো। আপাতত একটু মনে করাই দিই বা বুঝাই দিই যে এই মেটাজাইলেম আর প্রোটোজাইলেম কি। খেয়াল করো, জাইলেম টিস্যুর মধ্যে কিছু বড় ব্যাস বিশিষ্ট এমটি সেল, অর্থাৎ বড় বড় ব্যাস এবং সম পুরুত্বে কোষ প্রাচীর, কিন্তু ভেতরে কোনো কি নাই, ভেতরে কোনো প্রোটোপ্লাজম নাই, অর্থাৎ মৃত কোষ। এমন কিছু বড় বড় মৃত কোষ আছে যাদেরকে আমরা বলে থাকি মেটাজাইলেম। কোথায়? এটা জাইলেম টিস্যুর মধ্যে। আবার কিছু কিছু কোষ আছে যাদের ব্যাস কম কিন্তু গঠনশৈলী সেম, অর্থাৎ পুরু কোষ প্রাচীর, সমভাবে কোষ প্রাচীর পুরো হবে, সব জায়গায় কোষ প্রাচীর পুরো, সব জায়গায় কি সমপুরুত্ব, কিন্তু ভেতরে কি নাই, প্রোটোপ্লাজম নাই। তাহলে এমন যে জাইলেমের এমন যে সেলগুলো আছে, এমন সেলগুলোদের জাইলেমের যে অংশটা তৈরি, সেই জাইলেম অংশটুকুকে আমরা বলে থাকি হলো প্রোটোজাইলেম। তাইলে আমরা এখন মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম বিষয়টাও বোধহয় বুঝে গেলাম। তাহলে জাইলেমের কি এমটি সেলগুলা, বড় বড় এমটি সেলগুলা মিলে জাইলেমের যে অংশটুকু তৈরি করে সেটাকে আমরা বলি মেটাজাইলেম। আর ছোট ছোট এমটি সেলগুলা মিলে, নলাকার কোষগুলা মিলে, ছোট ব্যাসের নলাকার কোষগুলা মিলে জাইলেমের যে অংশটুকু তৈরি করে সেই অংশটুকুকে আমরা বলে থাকি প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম, এই বিষয়টাও বোধহয় আমরা ক্লিয়ার হইলাম। এই দুইটা বিষয় জানা খুবই জরুরি ছিল, যে এই টিস্যুর প্রকারভেদ এবং সাথে মেটাজাইলেম এবং প্রোটোজাইলেমের মধ্যে পার্থক্যটা, সেইটা বা মেটাজাইলেম আর প্রোটোজাইলেম কি, এইটুকু আমাদের বোঝার দরকার ছিল। যদি আমরা এতটুকু বুঝে যেয়ে থাকি তাহলে এখন আমরা কি করব? অবশ্যই এখন আমরা সাইলোটামের যে কোনো একটা বায়বীয় শাখাকে কেটে আমরা তার গঠনশৈলী আলোচনা করব। তাহলে তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে সাইলোটামের বডিটাকে দেখানো হয়েছে, আর এই জায়গাটাই হলো সেই সাইলোটামের প্রস্থচ্ছেদের, বায়বীয় কাণ্ডের প্রস্থচ্ছেদের চিত্র দেখানো হয়েছে। আমরা এই চিত্রটাই মূলত বুঝবো, তবে তার আগে আমরা একটা বাস্তব ছবি দেখে নিব
এই যে এটা দেখো, এইটা হলো এইটা হলো বাস্তব চিত্র। আগেরটা তো হাতে আঁকা ছিল, আর এখন যে ছবিটা দেখছো এইটা হলো বাস্তব ছবি। দেখো, এইটা হলো বাস্তব ছবি, অর্থাৎ সাইলোটামের বায়বীয় কাণ্ডকে প্রস্তুচ্ছেদ করে তারপর সেইটাকে স্টেইনিং করা হয়েছে, অর্থাৎ রঞ্জক পদার্থ দিয়ে সেটাকে রঙিন করা হয়েছে, করে স্লাইড তৈরি করে মাইক্রোস্কোপ থেকে ছবি নেওয়া হয়েছে। তাহলে এইটা, তবে এইখানে দেখে বাস্তব ছবি দেখে আমাদের বুঝতে একটু কষ্ট হবে, তাই আমরা সেই আঁকা ছবিতেই আমরা আবার ফিরে যাব। তবে আঁকা ছবির মধ্যে আমরা এইটাতে যাব। খেয়াল করো, এই ছবিটা আগে দেখে নিই, যে এখান থেকে আমরা পুরাটা নিব না, আমরা জুম করে কি করব, এই যে দেখো, আমরা এখন এইটুকু অংশকে জুম করব। দেখো এখানে তো পুরাটাই কিন্তু কাণ্ডটা, দেখছো, এর মধ্যে আমরা এতটুকু সামান্য, এই যে একটুখানি স্টিলি সহ এই অংশটুকু ভালো করে বুঝো, এই অংশটুকুকে বা এখান থেকে করলে আমরা দেখব এই অংশটুকুকে আমরা জুম করে নিয়ে যাব, কেটে নিয়ে যাব মনে করো ছবির। আমরা এখন ফটোশপে কাটতে পারি না, ফটোশপে আমরা এই অংশটুকুকে কাটবো, এখান থেকে এই অংশটুকুকে কাটবো, ঠিক আছে। তার মানে এই পুরাটা কিন্তু আমরা নিচ্ছি না, আমরা বোঝার জন্য এখান থেকে এই অংশটুকু ফটোশপে কেটে নিয়ে গিয়ে একটু জুম করব। তাইলে কেমন দেখাবে সেই বিষয়টা আমরা একটু দেখি। তখন ছবিটা দেখাবে এই যে এমন, এই যে দেখো এমন। তার মানে এই ছবিটা যদি আমরা দেখি, তাহলে এই দিকে কিন্তু আরো অনেক অংশ আছে, ওই দিকে আছে, এই দিকে, মানে এই দিকেও আছে, এই দিকেও কিন্তু আছে, ঠিক আছে। তার মানে আমরা আগে যে ছবিটা দেখাইলাম সেই ছবিরই একটু অংশ, মনে করো 10 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ অংশ আমি স্লাইস করে কেটে নিয়ে আসছি। তবে কেন্দ্রে যে স্টিলি আছে সেই স্টিলি সহ, স্টিলের 100% আমি নিয়ে আসছি, আর বাকি অন্যান্য এই পাশে বাকি যে কর্টেক্স টর্টেক্স যেগুলো ছিল সেগুলো পুরো আনি নাই। এইভাবে বোঝা, কারণ এই দিকেও যা আছে এখানেও কি, এখানে যা আছে এই পাশ দিয়েও কিন্তু তাই আছে, এই যে এই সাইড দিয়েও কিন্তু সেম জিনিসই আছে। সেই কারণে আমার পুরাটা কিন্তু দরকার হচ্ছে না এদের অন্তগঠন বোঝার জন্য। তাহলে আমরা এখন যে ছবিটা স্ক্রিনে নিয়ে আসছি সেটা হলো এই কি বলে, সাইলোটামের বায়বীয় কাণ্ডের প্রস্থচ্ছেদের এক অংশ, পুরা অংশ না, প্রস্থচ্ছেদের এক অংশ। এবার এইটারে যদি আমরা একটু জুম করি তাহলে আমরা দেখতে পাবো যে এদের, খেয়াল করো, আমরা যদি বলি যে এদের যে গঠন সেটা বেশ কিছু লেয়ারে গঠিত। একেবারে বাইরের লেয়ারটারে আমরা বলি হলো বহিত্বক, খেয়াল করো, বহিত্বক বা এপিডার্মিস। তারপরের থেকেই বহিত্বক থেকে শুরু করে এই যে ভেতরের দিকে একটা কিন্তু রিং আছে, আমরা যদি দেখি সেই রিংটা, তাহলে সেই রিং পর্যন্ত অংশকে আমরা বলে থাকি হলো, খেয়াল করো এখানে, এই যে দেখো এখানে কিন্তু একটা রিং আছে, সরি একটু টেকনিক্যাল প্রবলেম। দেখো আমরা তাহলে একটু এটারে জুম করে করে যদি দেখি তাহলে ভালো বুঝতে পারবো। এই যে দেখো, তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে খেয়াল করো, এই যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারটারে আমরা বলে থাকি হলো এপিডার্মিস, খেয়াল করো, বহিত্বক। তবে এই বহিত্বকের বাইরে দেখো কিউটিন নামক রাসায়নিক পদার্থের একটা পুরো লেয়ার রয়েছে, দেখছো, এই যে লেয়ার, যেটা এখানে গাঢ় কালারে দেখানো হয়েছে। এই কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থের এই লেয়ারটাকে আমরা বলে থাকি কিউটিকল। কি বলি? কিউটিকল। তাহলে কিউটিকল আর এই যে লেয়ার, এই লেয়ারটা মিলে কিন্তু অ্যাকচুয়ালি বহিত্বক। তার মানে বহিত্বকে প্যারেনকাইমা টিস্যু নির্মিত একটা লেয়ার, আর তার বাইরে হলো কিউটিন জাতীয় রাসায়নিক পদার্থের একটা আবরণ, যার নাম হলো কিউটিকল। ওকে, এবার খেয়াল করো যে এই কিউটিকলে বা বহিত্বকে আমরা একটা বিশেষ ছিদ্রের মতো গঠন দেখতে পাচ্ছি। এই ছিদ্র কিন্তু শুধু একটা না, পুরা এদের বডিতে প্রচুর, এদের এই কাণ্ডে প্রচুর এমন ছিদ্র থাকতে দেখা যায়। সেই ছিদ্রগুলাকে আমরা বলে থাকি হলো স্টোম্যাটা। স্টোম্যাটা বাংলায় যেটাকে বলা হয় পত্ররন্ধ্র। এখন তোমরা বলতে পারো যে স্যার রয়েছে তো কাণ্ডে, কিন্তু তাকে আমরা পত্ররন্ধ্র কেন বলবো, কাণ্ডরন্ধ্র বলি। কিন্তু এখানে পত্ররন্ধ্র কাণ্ডরন্ধ্র না, তোমরা ইংরেজিতে সরাসরি বলে দাও স্টোম্যাটা। তাহলে পত্র কাণ্ডর কোনো হিসাব বা বিষয় এখানে কিন্তু আর থাকছে না। স্টোম্যাটা সেটা পাতায়ও থাকতে পারে, আবার কি কাণ্ডেও থাকতে পারে।
তাই সরাসরি ইংরেজিতে পড়ে দাও স্টোমাটা। তাহলে এইভাবে এদের কাণ্ডে কিন্তু প্রচুর স্টোমাটা থাকতে দেখা যায়। ওকে, এবার দেখো তাহলে এই যে এখানকার যেটা ট্রেন লাইনের মতো দেখতে পাচ্ছ, এই লেয়ারটাকে আমরা বলছি এপিডার্মিস বা বহিত্বক। তারপরে 2 থেকে 3 কোষ লেয়ার বিশিষ্ট দেখো আর একটা লেয়ার আছে, দেখছো এই যে লেয়ার, এই লেয়ারটা, এইটা কি কর্টেক্স। এখান থেকে এতটুকু যেটা কর্টেক্সের নিচেই যা আছে তাও কর্টেক্স, যে কারণে কর্টেক্সে আবার ভিন্ন ভিন্ন টাইপের কোষে তৈরি হওয়ার কারণে, ভিন্ন ভিন্ন লেয়ার থাকার কারণে আমরা আবার কর্টেক্সকে 3 ভাগে ভাগ করছি। সেটা হলো এখান থেকে এতটুকুরে আমরা বলছি বহির কর্টেক্স, এই যে 2 লেয়ার কোষের এই 2 বা 3 লেয়ার হলো কি আমরা বলছি বহির কর্টেক্স। আর তারপরে যেটুকু আছে এটারে আমরা বলছি মধ্য কর্টেক্স। আর নিচে যদি আমরা দেখি, এখানে যদি নিচে দেখি, এই যে দেখো, তাহলে নিচে যদি আমরা দেখি তাহলে এই যে এখানে যে অংশটুকু আছে, এই যে রিং মতো যে অংশটা, এই রিংয়ের মতো অংশটাকে আমরা বলে থাকি হলো অন্ততক বা এন্ডোডার্মিস। তাহলে ওই এন্ডোডার্মিস পর্যন্ত, অর্থাৎ বহিত্বক আর অন্ততকের মধ্যবর্তী যে টোটাল স্পেসটা, সেই টোটাল স্পেসটাকেই কিন্তু আমরা বলে থাকি হলো কর্টেক্স। আর এই কর্টেক্স তার মানে এখান থেকে যদি আমরা শুরু করি, দেখো এই যে এখান থেকে শুরু করি, তাহলে এই যে আমি এখন একটু জুম আউট করে দিব, জুম আউট করলে ফ্রেমে যতটুকু আসবে ততটুকুই হলো কর্টেক্স। এই হলো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালটা হলো কর্টেক্স। এই যে এখান থেকে, অর্থাৎ এন্ডোডার্মিস থেকে শুরু করে একেবারে এপিডার্মিসের মধ্যবর্তী যে টিস্যুটুকু আছে, সেই টোটাল টিস্যুকে আমরা বলে থাকি হলো কর্টেক্স। আর এই কর্টেক্সকে আমরা আলোচনার সুবিধার্থে কয় ভাগে ভাগ করে নিছি? 3 ভাগে। আলোচনার সুবিধা না, গঠনগত কারণে এবং কাজের ভিন্নতার কারণে এদেরকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কি কি? এইটুকুকে আমরা বলি বহির কর্টেক্স, এতটুকুকে আমরা বলি মধ্য কর্টেক্স, আর একেবারে এই পর্যন্ত এই বড় যে অঞ্চলটুকু, এই যে এখান থেকে আমরা ধরলে এখান থেকে এই অঞ্চলটুকু, এই টোটাল অংশটুকুরে আমরা বলে থাকি হলো অন্ত কর্টেক্স। ঠিক আছে, তাহলে এদের কর্টেক্সকে আবার আমরা 3 ভাগে ভাগ করে ফেললাম। ঠিক আছে, কেন? কারণ এই 3 ভাগে কিন্তু কোষের বা কোষের গঠনগত এবং কার্যগত কিন্তু ভিন্নতা আছে। তাহলে এখন আমরা দেখব যে এই 3 লেয়ারে কোষগুলা কেমন, কোন ধরনের টিস্যু আছে। তাহলে প্রথমেই আমরা এপিডার্মিসে যদি চলে যাই, আমরা এখন এপিডার্মিসকে এখন কি করব? জুম করব। খেয়াল করো, আমরা এখন এপিডার্মিসে আছি। দেখো এপিডার্মিসের নিচে, সরি আমরা বহির কর্টেক্স আছে, এপিডার্মিসের নিচে বহির কর্টেক্স। তাহলে দেখো বহির কর্টেক্সের কোষগুলা দেখো আকার আকৃতিতে প্রায় একই রকম, সমকোষ প্রাচীর বিশিষ্ট এবং ক্লোরোপ্লাস্ট থাকতে দেখা যাচ্ছে। এই যে ডট ডট যেগুলো দেখছো সেগুলো কিন্তু ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ সজীব কোষ এবং এরা সমকোষ প্রাচীর, সমপুরুত্বের কোষ প্রাচীর। তার মানে এরা অবশ্যই কি প্যারেনকাইমা টিস্যু। তার মানে বহিত্বক প্যারেনকাইমা টিস্যু দিয়ে বহিত্বক যেমন প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, বহির কর্টেক্সও প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। এবং বহির কর্টেক্সের যে কোষগুলা, সেই কোষগুলা হলো ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ কোষ এবং এরা ক্লোরোপ্লাস্ট থাকার কারণে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এই কোষগুলা যেহেতু এদের পাতা সেইভাবে সুগঠিত না, যে শল্কবৎ পাতা, তাই এদের যে নিউট্রিয়েন্ট ফুড মানে খাদ্য, সেই খাদ্য তৈরির জন্য মূলত এদের এই দেহের বাইরের যে আবরণ, অর্থাৎ এই ত্বকের নিচে যে কি আছে, ত্বকের নিচে যে আউটার কর্টেক্স মানে বহির কর্টেক্স আছে, সেই বহির কর্টেক্সের কোষগুলাতেই আল্লাহ তাআলা ক্লোরোপ্লাস্ট বেশি বেশি করে দিচ্ছে, যে তোমার পুরা দেহ দ্বারাই কি, পুরা দেহ দিয়েই তুমি কি খাদ্য তৈরি করো। সেই কারণে এদের এই বাইরের লেয়ারে আমরা এই ক্লোরোপ্লাস্ট থাকতে দেখি। এই ক্লোরোপ্লাস্টের দ্বারা তারা কি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। কি সেটা? গ্লুকোজ। তবে যখন সে জমায়ে রাখে, তৈরি করে গ্লুকোজ, কিন্তু জমায়ে রাখে কি? স্টার্চ বা শ্বেতসার। তার মানে তুমি এই বহির কর্টেক্সের কোষগুলাতে প্রচুর শ্বেতসারও জমা থাকতে দেখবা। তার মানে আমরা এখন সিদ্ধান্তে আসতে পারি যে বহির কর্টেক্স প্যারেনকাইমা টিস্যুতে গঠিত, প্রত্যেকটা কোষ প্রচুর ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট এবং শ্বেতসার হলো জমাকারী কোষ, শ্বেতসার জমা করে রাখে। এরা খাদ্য তৈরি করে, গ্লুকোজকে তৈরি করে, কিন্তু গ্লুকোজকে মডিফাই করে শ্বেতসারে পরিণত করে জমা করে রাখে। ওকে, তাহলে আমরা এইভাবে এমন কোষ পাইলেই, যদি আমরা এখন সাইলোটামের দেহে কোনো কোষ বের করে নিয়ে আসি, এনে যদি দেখি সেই কোষের কোষ প্রাচীর সব জায়গায় সেম সাইজের, সমপুরু, কোষটা জীবিত,
কোষে ক্লোরোপ্লাস্ট আছে এবং এই শ্বেতসার আছে, তাহলে আমরা বুঝে যাব যে এটা কিসের কোষ? বহির কর্টেক্সের কোষ। কার? সাইলোটামের। এবার আসো তারপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারে যাই। এই যে দেখো, এই লেয়ার দেখলেই বোঝা যাচ্ছে এই লেয়ারের কোষগুলা কিন্তু এমটি, অর্থাৎ ভেতরে কিছুই নাই। তার মানে এরা কোন ধরনের টিস্যু? এই টোটালটা মধ্য কর্টেক্সটা টোটালি হলো স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কেন? কারণ তার কোষগুলা দেখো অনেকটা ষড়ভুজাকৃতির, পুরুত্বের কোষ প্রাচীর এবং কি মৃত কোষ, কি ভেতরে দেখো কোনো প্রোটোপ্লাজম নাই। তাহলে এই স্ক্লেরেনকাইমা টিস্যুদের নির্মিত পরবর্তী লেয়ারটাকে আমরা বলে থাকি হলো মধ্য কর্টেক্স। এরপরে দেখো মধ্য কর্টেক্সের পরে এবার আমরা যেখানে আছি সেইটুকু হলো অন্তঃকর্টেক্স। তাহলে এই অন্তঃকর্টেক্সের কোষগুলাও দেখো সবাই আকার আকৃতিতে প্রায় কাছাকাছি, এবং এই কোষগুলার কোষ প্রাচীরও দেখো সমভাবে পুরু, এবং এরা কিন্তু সবাই সজীব। যদি এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম দেখানো হয় নাই, কিন্তু এরা সবাই সজীব এবং জীবন্ত। তাই এটাও কি প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। তার মানে আমরা এখন বলতে পারি যে এদের বহিত্বক প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। এদের কর্টেক্সেরও অধিকাংশ কি প্যারেনকাইমা টিস্যুতে গঠিত হইলেও কর্টেক্সে 4-5 কোষের একটা লেয়ার, 4-5 কোষের একটা স্ক্লেরেনকাইমা টিস্যুর একটা লেয়ার আমরা এদের মধ্য কর্টেক্সে আমরা দেখে থাকি, মানে কর্টেক্সের মাঝের দিকে দেখে থাকি। সেটাকেই আমরা মূলত মধ্য কর্টেক্স বলে থাকি। ওকে, তাহলে আমরা অন্তঃকর্টেক্সও আমরা শেষ করে ফেললাম। এবার কোথায় আসব? এবার চলে যাব মূল যে জায়গাটা, এই যেটাকে আমরা বলে থাকি হলো এই এন্ডোডার্মিসের নিচের থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। খেয়াল করো, এই রিংটার নাম হলো এন্ডোডার্মিস। তাহলে এই এন্ডোডার্মিস থেকে শুরু করে একেবারে ভেতরের যতটুকু, এন্ডোডার্মিসের নিচে থেকে ভেতরের টোটাল অংশটুকুরে আমরা বলি স্টিলি। তাহলে এদের স্টিলি কেমন হবে সেইটা আমাদের জানা কিন্তু জরুরি। তাহলে আবার এখন আসো, এদের এন্ডোডার্মিস কি দিয়ে তৈরি? এই যে এন্ডোডার্মিস তৈরিকারী পিপা বা ড্রামের মতো এক সারি কোষ একটার পর একটা অবস্থান করে এইভাবে একটা সাইকেলের মতো গঠন তৈরি করে, একটা রিংয়ের মতো গঠন তৈরি করে। ওই এককোষী এই লেয়ারটাকেই মূলত আমরা বলে থাকি এন্ডোডার্মিস। এই যে দেখো, এই এককোষী লেয়ার, এই এককোষী টোটাল লেয়ারটাকেই আমরা বলে থাকি হলো এন্ডোডার্মিস। এরাও প্যারেনকাইমা টিস্যুতে গঠিত। তবে এখানে হলো একটা বিশেষ বিষয় আমরা লক্ষ্য করি, সেটা হলো একটা কোষ থেকে আরেকটা কোষের ফাঁকে ক্যাসপ্রিয়ান ব্যান্ড বা ফিতা নামে এক ধরনের ফিতার মতো গঠন থাকতে দেখা যায়, যেটা আমি একটু পরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপাতত বুঝো যে এই এন্ডোডার্মিস, এই যে এন্ডোডার্মিস এক লেয়ার কোষে গঠিত, এবং কোষগুলা পিপাকৃতি বা ড্রামের মতো, এবং কোষগুলার ফাঁকে ফাঁকে এক কোষ থেকে আরেক কোষের মাঝে ক্যাসপ্রিয়ান ব্যান্ড নামে এক ধরনের ফিতার মতো গঠন থাকতে দেখা যায়। ওকে, তাহলে এইভাবে ক্যাসপ্রিয়ান ফিতা বিশিষ্ট কোষে নির্মিত প্যারেনকাইমা টিস্যুর লেয়ারটাকে আমরা বলে থাকি হলো এন্ডোডার্মিস গেল। এবার দেখো, এন্ডোডার্মিসের ইমিডিয়েট পরে হলো একটা লেয়ার আছে, এই যে এইদিকে একটা লেয়ার, একেবারে নিচে এন্ডোডার্মিসের ঠিক নিচে একটা লেয়ার আছে, সেই লেয়ারটাকে আমরা বলে থাকি হলো পেরিসাইকেল। তবে এদের ক্ষেত্রে, সাইলোটামের স্টিলের ক্ষেত্রে পেরিসাইকেলটা অতটা স্পষ্ট না, আলাদা করা যায় না। ভেতরের যে প্যারেনকাইমা টিস্যু আছে সেখান থেকে পেরিসাইকেলও প্যারেনকাইমা টিস্যু দিয়েই তৈরি, কিন্তু তারা এতটাই সিমিলার যে তুমি আলাদা করতে পারবা না। সেই কারণে আমরা বলে থাকি যে এদের স্টিলিতে যে পেরিসাইকেল থাকে সেটা অতটা স্পষ্ট না, সুস্পষ্ট না। কিন্তু সুস্পষ্ট না হলেও কিন্তু আছে, পেরিসাইকেল আছে। ওকে, তাহলে এন্ডোডার্মিসের ঠিক নিচে পেরিসাইকেল থাকতে দেখা যায়, কিন্তু অতটা সুস্পষ্ট না। ওকে, তারপরে যেটা আমরা দেখি সেটা হলো এই যে এখানে তারকাকার যে গঠনটা দেখতে পাচ্ছ তারার মতো, এইটাকেই মূলত বলা হয় স্টিলি। এই অংশটাই হলো স্টিলি। আর আমরা জানি স্টিলিতে থাকে কি, জাইলেম, ফ্লোয়েম এবং মজ্জা থাকলেও থাকতে পারে, নাও পারে। খেয়াল করো, এদের হলো স্টিলির কেন্দ্রে মজ্জা, তবে প্রকৃত মজ্জা না, রূপান্তরিত মজ্জা। সাধারণত আমরা জানি কি মজ্জাটা কেমন হয়, প্যারেনকাইমা টিস্যুতে তৈরি হয় এবং সেটা অনেক নরম হয়, বাট এখানে একটু একীভূত শক্ত বিশেষ ধরনের মজ্জা থাকতে দেখা যায়। তাই আমরা এটাকে প্রোটো স্টিলি না বলে, আমরা এটারে সাইফন স্টিলি না বলে প্রোটো স্টিলি বলে থাকি। কারণ আমরা জানি মজ্জা বিশিষ্ট স্টিলিকে, যে স্টিলির কেন্দ্রটা মজ্জা দখল করে রাখে, এমন স্টিলিকে আমরা বলে থাকি হলো
সাইফোনেস্টিলি, বাট এদেরও মজ্জা আছে, বাট এটা রূপান্তরিত এবং খুবই কি মানে কি বলবো কম্প্যাক্ট টাইপের এক ধরনের মজ্জা, যেটা সাধারণ মজ্জার থেকে ভিন্ন টাইপের মজ্জা, যে কারণে সেইটা কে আমরা এসে মজ্জা বললেও আমরা টোটাল স্টিলিটাকে আমরা বলে থাকি হলো সেই প্রোটো স্টিলি, অর্থাৎ মানে নিরেট স্টিলেই আমরা কিন্তু এটাকে বলে থাকি। ঠিক আছে, তার মানে এটা যদি তুমি প্রকৃতপক্ষে হিসাব করো তাহলে সেটা প্রকৃত প্রোটো স্টিলি বলাটা কঠিন হবে, কিন্তু যেহেতু এদের মজ্জা আছে, কিন্তু মজ্জাটা একটু কি এমন যে এই জাইলেম ফ্লোয়েমের টিস্যু যেমন কম্প্যাক্ট, অনেকটা সেরকম কম্প্যাক্ট মজ্জা দিয়ে তৈরি, সেই কারণে আমরা এই ধরনের মানে স্টিলিকে আমরা প্রোটো স্টিলি বলে থাকি। তাহলে এদের স্টিলিটা হলো প্রোটো স্টিলিক টাইপের, এবং প্রোটো স্টিলির মধ্যে দেখবা যাদের এমন রে বা তারকাকার হয় তেমন প্রোটো স্টিলিগুলারে আমরা বলে থাকি অ্যাক্টিনো স্টিলি। কি বলি? অ্যাক্টিনো স্টিলি। তার মানে এরা অ্যাক্টিনো স্টিলি ধরনের প্রোটো স্টিলি, তার মানে এরা প্রোটো স্টিলি, তবে সেটা কোন টাইপের প্রোটো স্টিলির তো আবার অনেক ভেরিয়েন্ট আছে, তার মধ্যে কোন ভেরিয়েন্টের? এটা অ্যাক্টিনো স্টিলি। তবে আবার প্রোটো স্টিলি হইলেও কিন্তু এদের মজ্জা থাকতে দেখা যাচ্ছে, কিন্তু সেটা স্বাভাবিক না, সেটা হলো রূপান্তরিত মজ্জা এদের থাকতে দেখা যাচ্ছে, পিত্ত, রূপান্তরিত পিত্ত। আমরা জানি মেডুলা বা পিত্ত থাকলে সেটা সাইফোনোস্টিলি হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও আমরা এটাকে সাইফোনোস্টিলি বলছি না। গত ক্লাসে কেউ একজন বোধহয় একটা ছবি রেফারেন্স দিয়ে, একটা বইয়ের রেফারেন্স দিয়ে আমাকে এই প্রশ্নটা করছিল, যে এরকম মেডুলা বিশিষ্ট প্রোটোস্টিলি, তা মেডুলা থাকলে বা পিত্ত থাকলে তো সেটা আর প্রোটোস্টিলি হওয়ার কথা না, তাহলে আমরা প্রোটোস্টিলি কেন বলছি সেটারে? এই কারণে, সেটা বোধহয় আমার ধারণা তোমরা সেইটার উত্তর পাইছো। তাহলে সবই একেবারে প্রোটোস্টিলের মতো, সে অ্যাক্টিনো স্টিলের মতোই, কিন্তু ভেতরে মজ্জার সৃষ্টি হয়েছে, কিন্তু মজ্জাটা সেই কি সাধারণ নরম প্যারেনকাইমার টিস্যুর যেরকম সাধারণ মজ্জা তেমন এটা রূপান্তরিত অবস্থায় থাকে, যে কারণে এইটাকে আমরা আর সাইফোনোস্টিলি না বলে আমরা প্রোটোস্টিলিই বলে থাকি। ঠিক আছে, ওকে। এবং এই প্রোটোস্টিলিতে এই যে রেগুলা আছে, এই রেগুলার মধ্যে যদি দেখো তাহলে এই অঞ্চলগুলা, চোখা যে অঞ্চলগুলা, সেই অঞ্চলগুলা অ্যাকচুয়ালি হলো মানে এইগুলা এখান থেকে এই টোটালটা কিন্তু হলো এক একটা মানে স্টিলের বাইরে যদি আমি দেখি তাহলে টোটালটা এতটুকু কি জাইলেম। আর এই যে মাঝখানে এই জায়গাটাই এই দিকটাতে আছে হলো ফ্লোয়েম, এই যে এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এই দিকে ফ্লোয়েম, এই দিকে ফ্লোয়েম, আর জাইলেম এই যে মাঝখানে, ঠিক এই মাঝখানের এইটুকু হলো মজ্জা। আমি আর একটা ছবি দেখাবো, সেখানে বুঝতে সুবিধা হবে। এইটুকু সেই রূপান্তরিত মজ্জা, আর এখান থেকে এতটুকু যদি দেখাই তাহলে এইটুকু হলো জাইলেম। খেয়াল করো, এতটুকু জাইলেম। আর জাইলেমের এই অঞ্চলের জাইলেমগুলাতে দেখো বড় বড় কি হোল, তার মানে এটা মেটাজাইলেম। আর এই দিকে যেটা আছে সেইগুলা হলো ছোট্ট ছোট্ট হোল, সেই কারণে এই জায়গাটুকুটা আমরা বলে থাকি হলো প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেম কি কেন্দ্রের দিকে, আর প্রোটোজাইলেম কি পরিধির দিকে। তাহলে যদি কোনো আমরা কি বলে জাইলেমে মেটাজাইলেম, কোনো উদ্ভিদে যদি আমরা মেটাজাইলেম দেখি কেন্দ্রের দিকে, আর প্রোটোজাইলেম যদি দেখি আমরা পরিধির দিকে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে, তাহলে এই ধরনের জাইলেমকে আমরা বলে থাকি এক্সার্ক। কি বলি? এক্সার্ক জাইলেম। তাহলে আমরা এই সাইলোটামের স্টিলিতে হলো এক্সার্ক টাইপের জাইলেম আমরা দেখব, অর্থাৎ প্রোটোজাইলেম থাকবে পরিধির দিকে, এই যে প্রোটোজাইলেমেরা পরিধির দিকে, আর মেটাজাইলেম হলো কেন্দ্রের দিকে। আমরা বোধহয় আর একটা ছবি দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করলে আরও ভালো হবে। প্রথম যে ছবিটা আমরা রাখছিলাম, এই যে দেখো, এই ছবিটাতে বোধহয় আমরা এই স্টিলের গঠনটা যথেষ্ট ভালো করে বুঝতে পারবো। আমরা ভালো করে এই স্টিলের গঠনটা দেখি। তাহলে এইটা হলো সেই এন্ডোডার্মিস, এই যে এই লেয়ারটাকে এন্ডোডার্মিস, আর তার নিচেই কিন্তু কি আছে? পেরিসাইকেল আছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ফ্লোয়েমের বা অন্যান্য টিস্যুর সাথে, সেটা এমনভাবে মানে এমন অবয়ব যে সেটা স্পষ্ট না। আর এই যে দেখো মাঝখানের যে অংশটুকু দেখতে পাচ্ছি, এইটাই কিন্তু সেই মজ্জা, তবে এটা কিন্তু একটু রূপান্তরিত টাইপের মজ্জা। ঠিক আছে, আর এই যে দেখো তারার মতো কি রে বের হয়েছে, তাহলে এই রেটুকু, এই প্রত্যেকটা রে কিন্তু কি জাইলাম, এই যে এই পুরাটা কিন্তু জাইলাম, এই পুরাটা কিন্তু জাইলাম। তাহলে এখানে দেখো জাইলামের এই প্রান্তের দিকে দেখো একটু গাঢ় দেখাচ্ছে, কারণ ওখানকার যে টিস্যু তৈরিকারী যে কোষগুলা, সেই কোষগুলার ব্যাস কম, আর এখানকার যেইটা সেইগুলা কিন্তু ভেতরের হোলগুলা কি বড় বড়, তাই এইটা কি কিছুটা কি হালকা অঞ্চল দেখাচ্ছে, আর এইটা গাঢ় অঞ্চল দেখাচ্ছে। তাহলে এই হালকা অঞ্চলটুকুরে কি বলবো আমরা? এই অঞ্চলটুকু মেটাজাইলেম, আর গাঢ় এই অঞ্চলটুকুকে আমরা বলবো
প্রোটোজাইলেম। তাহলে মেটাজাইলেম কি কেন্দ্রের দিকে, কেন্দ্রের কাছে কি মেটাজাইলেম, আর পরিধির কাছে কি প্রোটোজাইলেম। তাই এই ধরনের জাইলেমকে আমরা বলে থাকি হলো এক্সার্ক। তাহলে এদের জাইলেম আমরা এক্সার্ক টাইপের পাবো। ওকে, তাহলে বোধহয় আমরা একেবারে কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছি। অর্থাৎ এদের বাইরে থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত কি কি আছে, কোন ধরনের টিস্যু দিয়ে কোন অঞ্চল গঠিত, সেইগুলা বোধহয় সব আমরা বুঝে গেছি। শুধু একটা বিষয় বোধহয় বুঝতে বাকি আছে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে বুঝাবো, সেটা হলো এন্ডোডার্মিসে যে পিপা বা ড্রামের মতো যে কোষগুলা, সেই কোষগুলার মাঝে একটা স্ট্রিপের মতো গঠন থাকে, যেটা আমরা ক্যাসপ্রিয়ান স্ট্রিপ বলে থাকি, বা বাংলায় বলে ক্যাসপ্রিয়ান ফিতা। সেটা একটু তাইলে বোঝানোর চেষ্টা করি, তারপরে আমরা রিভিউ করব, তারপর আমাদের ক্লাস শেষ হবে। খেয়াল করো, তাহলে এখন আমি যদি দেখি, মনে করো যে এই হলো এন্ডোডার্মিস। আমি আগে এন্ডোডার্মিসকে দেখাই। এই পুরাটা হলো এন্ডোডার্মিস, ধরে নাও পুরাটা এন্ডোডার্মিস, আর আমি আর পুরা দেখাইলাম না। এবার আমি এই এন্ডোডার্মিসের 3টা কোষকে যদি আমি এই জায়গাটা একটু জুম করে নিয়ে যাই, তাহলে এই হলো একটা কোষ, এই হলো আর একটা কোষ, আর এই হলো আর একটা কোষ। তাহলে এই যে 3টা কোষ এন্ডোডার্মিসের, এই 3টা কোষে আমি আবার এখন একটু 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, যেহেতু ড্রামের মতো এই যে 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করি। একটু মেনে নাও যে এটা হলো সেই একটু 3D ইফেক্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এই হলো 3টা কোষ এন্ডোডার্মিসের। এই যে এন্ডোডার্মিসের কোষগুলোর আমি একটু 3D ইফেক্ট দিচ্ছি। এই কোষগুলার ফাঁকে ফাঁকে দেখো, এই কোষগুলার ফাঁকে ফাঁকে এক ধরনের ফিতার মতো গঠন থাকতে দেখা যায়, আমি যেটা এখানে রেড কালারে দেখাচ্ছি। তাহলে এই রেড কালারে যে অংশটুকু দেখাচ্ছে, এটা মনে করো একটা ফিতার মতো গঠন। এই ফিতার মতো গঠনকেই আমরা বলে থাকি ক্যাসপেরিয়ান স্ট্রিপ। কি বলি? ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তার মানে এই এন্ডোডার্মিসের এক কোষ আর এক কোষের মাঝে যে ফিতার মতো গঠন থাকে, সেটারে আমরা বলি ক্যাসপেরিয়ান স্ট্রিপ বা ক্যাসপেরিয়ান ব্যান্ড। এবার তুমি এখান থেকে যদি দেখো, তাহলে এটা কি এন্ডোডার্মিসের নিচে আর এক লেয়ার কোষ, এটা কি সে আর এক লেয়ার কোষ। এইভাবে কি একদম কি নিচে পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে না? এই যে এটা হলো আর এক লেয়ার কোষ, ঠিক আছে। এই যে এইভাবে কিন্তু এক লেয়ার, তারপরে কি আবার আর এক লেয়ার কোষ, এইভাবে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত নামছে। এবং এইখান থেকে স্ট্রিপটাও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত স্ট্রিপটা কিন্তু বিস্তৃত। যে কয় লেয়ার কোষই হোক না কেন, খেয়াল করো, উপর নিচে যে কয় লেয়ারই হোক না কেন, তাদের মাঝে এক কোষের থেকে আর এক কোষের মাঝে এই ফিতা বা স্ট্রিপের মতো গঠনটা থাকতে দেখা যায়, যেটাকে আমরা হলো ক্যাসপ্রিয়ান স্ট্রিপ বলছি, ঠিক আছে। তাহলে ক্যাসপ্রিয়ান স্ট্রিপ বিশিষ্ট কোষ দ্বারা কি তৈরি? এন্ডোডার্মিস তৈরি। তাহলে আমরা ক্যাসপ্রিয়ান স্ট্রিপটা কি বুঝে গেলাম। তোমরা যখন পড়বা বইয়ে হয়তো বা এই টার্মটা পাবা, যে ক্যাসপ্রিয়ান স্ট্রিপ বিশিষ্ট কোষ দ্বারা হলো পিপাকৃতি কোষ দিয়ে নির্মিত হয় এন্ডোডার্মিস। তাহলে মোটামুটি বোধহয় আমরা এতটুকু বুঝে গেলাম। পুরা এই ইসের কি বলে, একটা সাইলোটামের বায়বীয় কাণ্ডের প্রস্তুচ্ছেদ করলে তার মধ্যে যে টিস্যুর অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। অর্থাৎ তার অ্যানাটমিক ক্যারেক্টারিস্টিক্স বা অন্তঃগঠনগত সকল বৈশিষ্ট্য আমরা শিখে গেলাম। আমি এখন একটু রিভিউ করলে তোমাদের আশা করি মুখস্থ হয়ে যাবে। দেখো, তাহলে আমরা এখন জানলাম কি, যে এই সাইলোটামের 2 ধরনের কাণ্ড থাকে। একটা হলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেটাকে আমরা বলি রাইজম, আর একটা হলো বায়বীয় কাণ্ড। রাইজমটা ব্রাউনিশ কালারের হয়, আর বায়বীয় কাণ্ড যেটা, সেটা দ্যাগ্র শাখান্বিত এবং সবুজ বর্ণের হয়। আমরা যদি এই মানে এই বায়বীয় কাণ্ডর কোনো অংশকে যদি আমরা প্রস্তুচ্ছেদ করলে আমরা স্পষ্ট তার মধ্যে বেশ কিছু অঞ্চল খুঁজে পাই। তার মধ্যে সর্ববাহিরে যে লেয়ারটা থাকে, সেটারে আমরা বলি এই যে বহিত্বক। তারপরে আমরা একটা বড় একটা স্তর পাই, সেটাকে আমরা বলি কর্টেক্স। তারপর আবার আমরা এককোষী একটা লেয়ার পাই, যেটাকে বলা হয় এন্ডোডার্মিস। আর এন্ডোডার্মিসের নিচে এককোষী আরও আরেকটা লেয়ার আমরা থাকতে দেখি, যেটাকে বলা হয় পেরিসাইকেল। আর ওই পেরিসাইকেলে আবৃত ভেতরের সমুদয় অংশটুকুকে আমরা বলে থাকি স্টিলি। সেই স্টিলিতে আমরা কি থাকতে দেখছি? জাইলেম টিস্যু, ফ্লোয়েম টিস্যু আর মজ্জা, রূপান্তরিত মজ্জা থাকতে দেখছি এদের ক্ষেত্রে। এবার যদি আমরা এই প্রত্যেকটা অংশ নিয়ে ডিটেলে স্টাডি করি বা আলোচনা করি, তাহলে আমরা কি দেখছি, যে এই এপিডার্মিসে, খেয়াল করো, এপিডার্মিসের যে পিপাকৃতির কোষগুলা আছে,
তাদের বাইরে কিউটিন নামক রাসায়নিক পদার্থের পুরো প্রলেপ থাকতে দেখা যায়। ওই কিউটিনের প্রলেপটাকেই মূলত আমরা বলে থাকি হলো কিউটিকল। কি বলি? কিউটিকল। তার মানে কিউটিকলের আবরণ আর কিউটিকল আমরা থাকতে দেখছি কোথায়? এই বহির্ত্বকের বাইরে, বহির্ত্বকে। আর বহির্ত্বক তাহলে সৃষ্টি হচ্ছে কয়টা অংশ নিয়ে? দুইটা অংশ, কিউটিকল আর হলো প্যারেনকাইমা নামক এক সারি কোষে। কোষগুলা দেখতে অনেকটা পিপাকৃতির হয়, আয়তকার হয়। এবার এই অন্তত্বকের ঠিক নিচেই থেকে বহির্ত্বকের নিচে থেকে অন্তত্বক পর্যন্ত টোটাল যে এরিয়াটা, মানে পুরো একটা যে লেয়ার, সেই টোটাল লেয়ারটাকে আমরা বলে থাকি হলো কর্টেক্স। এই কর্টেক্সে 3 ধরনের লেয়ার আমরা থাকতে দেখি: বহির্কর্টেক্স, মধ্য কর্টেক্স, অন্তঃকর্টেক্স। বহির্কর্টেক্স প্যারেনকাইমা টিস্যু দিয়ে তৈরি, ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট কোষ থাকে সেখানে, এবং কোষে হলো শ্বেতসার সঞ্চিত অবস্থায় থাকতে দেখা যায়। এবং এই লেয়ারেই মূলত সালোক সংশ্লেষণ হয় এবং খাদ্য উৎপাদিত হয়। যেহেতু এদের কি পাতা ওইভাবে নাই, তাই আমরা দেখি যে পাতা না থাকার কারণে বা ছোট স্বল্পপত্র থাকার কারণে খাদ্য তৈরির জন্য এদের ত্বকের নিচে যে হলো বহির্কর্টেক্স আছে, সেই অঞ্চলটাই মুখ্য ভূমিকা পালন করে। একটা বিষয় একটু এপিডার্মিসের ক্ষেত্রে ছাড়া পড়ছিল, সেটা হলো এপিডার্মিসের জায়গায় জায়গায় 2 গার্ড সেল বিশিষ্ট বিশেষ ছিদ্র থাকতে দেখা যায়, যাদেরকে বলা হয় স্টোম্যাটা। ওই স্টোম্যাটা দিয়েই কিন্তু কাণ্ডের মধ্যে কি গ্যাসের আদান প্রদান হয়ে থাকে। ঠিক আছে, ওকে। এরপরে যেটা, কারণ আমরা জানি যে এই স্টোমাটা দিয়ে সরাসরি তাইলে কি হয়, ওই যে ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট যে বহির্কর্টেক্সের যে লেয়ারটা, সেই লেয়ারের মধ্যে সহজেই কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে সালোক সংশ্লেষণের জন্য, এবং ওই লেয়ারে উৎপন্ন অক্সিজেন ওই স্টোমাটা দিয়ে কিন্তু বের হয়ে আসতে পারে। সেই জন্যই মূলত ত্বকে এমন ছোট্ট ছোট্ট ছিদ্রের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিছে, যেগুলার আমরা বলছি স্টোমাটা। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে স্টোমাটার পরে আর একটা স্ক্লেরেনকাইমা টিস্যু নির্মিত একটা লেয়ার থাকে, সেখানে 5 থেকে 6 কোষীয় একটা লেয়ার, পুরো লেয়ার। এই লেয়ারের কারণেই কিন্তু উদ্ভিদটা অনেক বেশি দৃঢ়তা পায়, মানে উদ্ভিদের কাণ্ডটা কিন্তু অনেক শক্ত হয়, কারণ এই লেয়ারটা স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে তৈরি। তারপরে যে লেয়ারটা আছে সেটা বেশ অনেকগুলা কোষীয় যে লেয়ার, অনেকগুলা কোষ দিয়ে ওই লেয়ারটা তৈরি হয়। ওই লেয়ারটা তৈরি হয় মূলত প্যারেনকাইমা টিস্যু দিয়ে। সেটাকে ওই প্যারেনকাইমা টিস্যু নির্মিত বৃহৎ অঞ্চল আমরা যদি দেখি, অনেকগুলা কোষীয় কোষ দিয়ে সেই লেয়ারটা তৈরি, তাহলে সেই লেয়ারটাকে আমরা বলছি কি হলো অন্তঃকর্টেক্স। আর অন্তঃকর্টেক্সের একেবারে ভেতরের দিকে পিপাকৃতি এক কোষী একটা লেয়ার থাকতে দেখা যায়, সেই লেয়ারটারে বলা হয় পেরিসাইকেল। আর পেরিসাইকেলের কোষগুলার ফাঁকে ফাঁকে কি থাকে? ক্যাসপ্রিয়ান স্ট্রিপ বা ক্যাসপ্রিয়ান ফিতা থাকতে দেখা যায়। আর পেরিসাইকেলের নিচে এক লেয়ার কোষ থাকবে, সেই এক লেয়ার কোষকে আমরা বলি হলে এন্ডোডার্মিসের নিচে, আমি একটু বোধহয় ভুল বলছি, এইটা দেখো, এইটা হলো এন্ডোডার্মিস। তার মানে এন্ডোডার্মিসের কোষগুলা পিপাকৃতির কোষে গঠিত হয় এবং তাদের মাঝে কি থাকে? ক্যাসপ্রিয়ান ফিতা থাকে। আর এন্ডোডার্মিসের নিচে এক লেয়ার কোষ থাকে, যেটাকে আমরা বলে থাকি হলো পেরিসাইকেল, এবং সেই পেরিসাইকেল কিন্তু অতটা স্পষ্ট না। পেরিসাইকেল আবৃত ভেতরের সমুদায় উপাদানকে আমরা বলে থাকি স্টিলি, এবং এদের স্টিলিটা প্রোটোস্টিলিক টাইপের হয়। কোন ধরনের প্রোটোস্টিলিক? অ্যাক্টিনোস্টিলি, অর্থাৎ প্রোটোস্টিলি যে অ্যাক্টিনোস্টিলি যে ভেরিয়েশনটা, সেই ধরনের স্টিলি আমরা এখানে থাকতে দেখি। আর অ্যাক্টিনোস্টিলির বৈশিষ্ট্য কি? তার জাইলেমগুলা রে তৈরি করে, এই যে চাঁদের মতো, তারার মতো রে তৈরি করে। কিন্তু এরা প্রোটোস্টিলি হইলেও এদের কেন্দ্রে আমরা বিশেষায়িত অর্থাৎ রূপান্তরিত এক ধরনের মজ্জা থাকতে দেখি। সেই কারণে এটাকে আমরা সাইফন স্টিলে না বলে এটাকে প্রোটোস্টিলি অর্থাৎ অ্যাক্টিনোস্টিলই বলে থাকি, কারণ শেপে একেবারে মানে কি প্রোটোস্টিলের মতোই সেটাকে দেখা যায়। সাধারণ আপাতভাবে সেটা দেখে মনেই হয় না যে ভেতরে কি আছে, মজ্জা আছে, কারণ মজ্জাটা এখানে কিন্তু রূপান্তরিত অবস্থায়, কম্প্যাক্ট অবস্থায় থাকে। ওকে, তাই আমরা এটাকে প্রোটোস্টিলই বলে থাকি, যদিও গ্রামেটিক্যালি এদেরকে সাইফন স্টিলি বলা উচিত ছিল, কিন্তু এটা প্রোটোস্টিলই বলা হয়ে থাকে, যে কারণে বলা হয় মেডুলেটেড প্রোটোস্টিলি। এরা মেডুলেটেড প্রোটোস্টিলি বলে এদেরকে। ওকে, এবার এদের স্টিলিতে আমরা যেটা দেখি সেটা হলো এই কেন্দ্রে তাইলে কি আছে? পিথ বা মজ্জা আছে, আর রেগুলা তৈরি হয়েছে কি দিয়ে? জাইলেম টিস্যু দিয়ে। আর জাইলেম টিস্যুদের বাইরে কি আছে? এই জাইলেম টিস্যু আর এই জাইলেম টিস্যুর বাইরে কি আছে? পাতলা কোষ প্রাচীর যুক্ত ফ্লোয়েম টিস্যু, ফ্লোয়েমের টিস্যুটা রয়েছে, ফ্লোয়েম টিস্যু রয়েছে। আর এই রের মধ্যে যদি আমরা দেখি তাহলে রের কেন্দ্রের দিকে আছে হলো মেটাজাইলেম, রের কেন্দ্রের দিকে আছে মেটাজাইলেম, আর পরিধির দিকে আছে হলো প্রোটোজাইলেম। অর্থাৎ এদের জাইলেম হলো এক্সার্ক, জাইলেম হলো এক্সার্ক। ওকে,
তাহলে এই ছিল আমাদের টোটাল, আমি যদি এখন বলি, তাহলে এই ছিল আমাদের টোটাল যে এই কি বলে সাইলোটামের যে বায়বীয় কাণ্ডের অন্তগঠন, সেইটা আমাদের কিন্তু স্টাডি করা কমপ্লিট হয়ে গেল। ওকে, তাহলে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে গতদিন প্রশ্ন ছিল আমি দেখলাম, তারা একেবারে রেফারেন্স সহ বইয়ের থেকে ছবি তুলে তারা আমার এখানে কমেন্ট করে পাঠাইছে। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এইভাবে প্রশ্নগুলা লিখে কমেন্টে লিখে আমাকে পাঠাই দিও, যদি কোনো রেফারেন্স থাকে সেটাও দিয়ে দিও, তাহলে আমি সেটাকে স্টাডি করে তোমাদের পরবর্তী দিন সেটা আমার বুঝাইতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে দিবা, এবং সবার জন্য দোয়া করবা, পুরা বিশ্ববাসীর জন্য দোয়া করবা, এবং আমার জন্য, আমার পরিবারের জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো, মানুষ অন্যকে সুস্থ রেখো। ধন্যবাদ।